আপনারা শুনছেন অডিও সাসপেন্স স্টোরি। অডিও সাসপেন্স স্টোরিতে আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কেকড়াডিহির বৃত্তান্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। ট্রেন যদি প্রচণ্ড লেট করে রাত দুপুরে কোনো নিঝুম ছোট স্টেশনে গিয়ে পৌঁছয় এবং সেই স্টেশনের নাম যদি হয় কেকড়াডিহি, তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা হয়তো ব্যাখ্যা করে বলার দরকার হয় না। তক্ষুনি সব বৃত্তান্ত আঁচ করা চলে। কেকড়াডিহিতে আমার এক পিস্তুত দাদা সেচ দপ্তরে ইঞ্জিনিয়ার, কাজেই তার একটি সরকারি জিপ গাড়িও আছে। কিন্তু আগে থেকে খবর দিয়ে কোথাও যাওয়া আমার অভ্যাসে নেই। পুজোর ছুটিতে কোথাও যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ কেকড়াডিহির কথা মনে পড়েছিল এবং তক্ষুনি বেরিয়ে পড়েছিলুম কাঁধে ব্যাগ ঝুলিয়ে। ভেবেছিলুম হঠাৎ গিয়ে পড়ে গেনুদাকে চমকে দেব, কিন্তু উল্টে আমি নিজেই ভীষণ চমকে গেলাম যখন স্টেশন মাস্টার বললেন, কেকড়াডিহি এই স্টেশনের নাম বটে, তবে লোকালিটি এখান থেকে কমপক্ষে মাইল 3 দূরে। স্টেশন মাস্টার মুচকি হেসে আরও বললেন, দিব্যি তো জ্যোৎস্না ফুটে আছে, তাকিয়ে দেখুন না চারপাশে, কোথায় আছেন একেবারে নির্বাসনে। চারদিকে আর কোনো বাড়ি ঘর নেই। জ্যোৎস্নায় দেখলুম কাছে ও দূরে কয়েকটা তাল গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম বিশাল এক মাঠের মাঝখানে এই স্টেশন। বললাম, তাহলে তো ভারী বিপদে পড়া গেল। তা বলতে পারেন বটে। স্টেশন মাস্টার একটু গম্ভীর হয়ে বললেন, বিপদ আপনার যেমন তেমনি আমারও কম নয়। অবাক হয়ে বললাম, আপনার কি বিপদ? স্টেশন মাস্টার এক চোখ লণ্ঠনের দম একটু বাড়িয়ে দিয়ে বললেন, বিপদ বই কি, কোয়ার্টারে গিয়ে যে শুয়ে পড়বো তার উপায় নেই, জ্বালিয়ে মারবে, তাই স্টেশনেই রাত কাটাতে হয় আমাকে। জ্বালিয়ে মারবে? কে? এই এত কথায় আপনার কাজ কি মশাই? বলে স্টেশন মাস্টার স্টেশন ঘরে চলে গেলেন। তারপর ভেতর থেকে দরজা আটকে দিলেন। এগিয়ে গিয়ে বললাম, শুনুন ও দাদা, শুনুন না। ভিতর থেকে বিরক্ত স্টেশন মাস্টার বললেন, শোনাশুনির সময় নেই মশাই, এক্ষুনি ওরা এসে পড়বে, ঘুমোতে দেবে না, স্টেশনে থেকেও রেহাই নেই। এতক্ষণে খালাসি বা পয়েন্টসম্যান যেই হোক, খুক খুক করে কাশতে কাশতে ঘরের বারান্দায় এলো। তার হাতেও একটা রেল লণ্ঠন। লণ্ঠনটার দম কমিয়ে বারান্দার একটা সিন্দুকের ওপর পা ছড়িয়ে সে শুয়ে পড়ল। স্টেশন মাস্টারের ব্যাপার স্যাপার দেখে ভড়কে গিয়েছিল। লোকটাকে ডাকলুম, এই যে দাদা, শুনছেন? ও দাদা। তার নাক ডাকা শুরু হয়ে গেল। কোনো সাড়াই পাওয়া গেল না। কেকড়াডিহি স্টেশনে দেখছি সবই অদ্ভুত, কিন্তু তার চেয়ে বিরক্তকর মশা। মশার কামড়ে অস্থির হয়ে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াল। সেখানেও ঝাঁকে ঝাঁকে মশা আমাকে ছিঁড়ে খেতে থাকলো। তখন মরিয়া হয়ে ঠিক করলুম 3 মাইল রাস্তা হেঁটেই কেকড়াডিহি চলে যাব। জ্যোৎস্না রাতে হাঁটতে অসুবিধা হবে না। স্টেশনের নিচের চত্বর পেরিয়ে পিছড়ের রাস্তা পাওয়া গেল। তারপর দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। আমার সাড়া পেয়ে সে ঘুরে দাঁড়িয়ে বলল, কে? বললুম, আমি কলকাতা থেকে আসছি। কেকড়াডিহিতে আমার পিস্তুত দাদা ইরিগেশন ইঞ্জিনিয়ার। ট্রেন লেট করে পৌঁছে বড্ড বিপদে পড়ে গেছে। তাই লোকটি আমাকে থামিয়ে দিয়ে বলল, বুঝেছি, আমারও একই অবস্থা, আমিও কলকাতা থেকে আসছি। খুব খুশি হয়ে বললুম, তাহলে চলুন না, দুজনে গল্প করতে করতে হাঁটি। হাঁটবার দরকার হবে কি? লোকটি ঘর ঘর করে অদ্ভুত হাসল। একটু অপেক্ষা করুন, এক্ষুনি আব্দুলের রিকশা এসে যাবে। আরো খুশি হয়ে বললুম, বাহ, তাহলে তো ভালোই। হ্যাঁ ভালো,
তবে একটু আধটু মন্দও বলতে পারেন। কেন বলুন তো? আব্দুল তার রিকশোয় মরা বয়ে শ্মশানে পৌঁছে দেয়। তাতে কি, আমরা তো মরার সঙ্গে এক রিক্সায় যাচ্ছি না। লোকটি চাপা স্বরে বলে উঠল, কিছু বলা যায় না। এই যে আপনিও আব্দুলের রিকশোয় যাবেন, আপনি যে মরা নন তার গ্যারান্টি দিচ্ছে কে? লোকটি তো বেজায় রসিক। হাসতে হাসতে বললুম, আরে সে গ্যারান্টি আমি দিতে পারি। আমি একেবারে জ্যান্ত মানুষ, জলজ্যান্তও বলতে পারেন। আমার গ্যারান্টি আমি কিন্তু দিতে পারছি না মশাই। তার মানে আপনি মরা? হেসে অস্থির হয়ে বললুম, মরা কখনো কথা বলে? মরা কি এমনি দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করে? লোকটি গম্ভীর স্বরে বলল, কেকড়াডিহিতে মরা ও জ্যান্ত মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। একটু আগে আব্দুল একটা মরা শ্মশানে নিয়ে গেল। মরাটা আমাকে দেখে বলে গেল, ভালো তো দাদা, তাহলেই বুঝুন। লোকটি সত্যিই তুখোর রসিক, নিজে একটু হাসছে না, অথচ এমন সব কথা বলছে যা শুনে না হেসে পারা যায় না। বললুম, একটু আগে স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোক বলছিলেন কোয়ার্টারে রাত বিরেতে শুতে গেলে কারা নাকি জ্বালায়। মরারাই জ্যান্ত মানুষের মতো ওর পেছনে লাগে তাহলে? ঠিক ধরেছেন, স্টেশনের ওপাশেই তো শ্মশান। লোকটা ফোঁস করে শ্বাস ছেড়ে আবার বলল, আব্দুল এতক্ষণে আসছে, বাঁচা গেল। জ্যোৎস্নায় কালো হয়ে একটা সাইকেল রিকশা এগিয়ে আসছিল। কোনো আলো নেই, একবার চাপা ভেঁপু বাজলো শুধু। কাছাকাছি এলে লোকটি বলল, আয় ভাই আব্দুল, এই দেখ আর একজন প্যাসেঞ্জার পেয়ে গেলি, কেমন তোর পুষিয়ে যাবে এবারে। আব্দুল রিকশা থামিয়ে আমার উদ্দেশ্যে বলল, 5 টাকা লাগবে বাবু। রাজি হয়ে গেল। দুজনে রিকশায় উঠে বসলে আব্দুল প্যাডেলে চাপ দিল। রিকশার চাকা গড়াতে থাকলো। আমার সঙ্গী বলল, মরাটা কাদের রে আব্দুল? আব্দুল বলল, রায়পুরের পাঁচু, ক্রান্তিক হয়েছিল। ওদিকে তান্ত্রিকেদের যা অবস্থা, রোজ একটা দুটো করে যাচ্ছে মুখুজ্জে মশাই। বেশ রসিক মানুষ বটে। ঠিক ঠিক করে হেসে বলল, তুইও তো গিয়েছিলি বাবা। আগে। আব্দুল রিকশাওয়ালা সায় দিল। তো আপনার কি অবস্থা বলুন শুনি, মুখুজ্জে মশাই বললেন। আমার আর কি বলবো, জামাই মেডিকেলের ডাক্তার, অনেক চেষ্টা চরিত্র করলো কিন্তু কাজ হলো না। সবই কপালের লেখন মুখুজ্জে মশাই। কিছু বুঝতে না পেরে বললাম, কি হয়েছিল আপনার? আবার কি, ওই আন্তরিক। মুখুজ্জে মশাই শ্বাস ছেড়ে বললেন। তারপর আমার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছিল শুনি? অবাক হয়ে বললুম, আমার কি হবে? আহা, কিছু না হলে এই তাজা তরুণ বয়সে টেসে গেলেন কি করে? টেসে গেলুম মানে? মুখুজ্জি মশাই খিক খিক করে অদ্ভুত হেসে বললেন, ও আব্দুল, কথা শোন, এখনো লুকো ছাপা করছে, দেখেছিস? আব্দুল বলল, নতুন টাসা বডি তো, তাই বলতে একটু লজ্জা হচ্ছে, পরে নিশ্চয়ই বলবে। হকচকিয়ে গিয়ে বললুম, ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না তো। দুজনেই খিক খি খ্যাক খ্যা হাসতে থাকলো। রাস্তার দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত, দূরে ঘন কুয়াশা, কোথাও তাল গাছের সারি, চাঁদটা জ্যোৎস্না ছড়াচ্ছে সামনে। তারপর কোথায় শেয়াল ডাকতে লাগলো। এতক্ষণে কেমন একটু ভয় ভয় আচ্ছন্নতা চেপে ধরল। মুখুজ্জে মশাই হঠাৎ বললেন, রোককে রোককে, আব্দুল এখানেই নামিয়ে দে। আব্দুল রিকশা থামিয়ে বলল, আগে এখানে নামবেন কেন? মুখুজ্জে মশাই নেমে বললেন, ওই ছাদিম গাছটা দেখছিস, এটা আমার বরাবরই পছন্দ, এখানেই ডেরা করা যাক। কি তখন বললেন, কুঠিবাড়ির জঙ্গলে কটা ভালো গাছ দেখে রেখেছেন? না রে, থাক। মুখুজ্জে মশাই নরম গলায় বললেন, শেওড়া গাছে বড্ড পেঁচার জ্বালাতন, সারা রাত্রির ক্যাও ক্যাও করে জ্বালিয়ে মারে। বরং ছাদিম গাছটা
সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছাদিম গাছটার ওপর থেকে কে বলে উঠল, এখানে হবে না, এখানে হবে না, আগে গিয়ে দেখ। মুখুজ্জি মশাই গর্জে উঠলেন, কোন বেটা রে? বাপের সম্পত্তি পেয়েছিস? ওটা আমার দেখে রাখা গাছ, তা জানিস? নাম বলছি হতভাগা। ছাদিম গাছের দিকে উনি দৌড়ে গেলেন। তারপর ধস্তাধস্তি হইচই বেঁধে গেল। এই 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 ছেড়ে দে, ছেড়ে দে বলছি, এই এই ছেড়ে দে, এই নাম, এই 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 ছেড়ে দে। গাছের ডালপালা বেজায় নড়তে থাকলো। আব্দুল জোরে রিকশা চালিয়ে দিল। তফাতে গিয়ে বলল, মরুককে ওরা ঝামেলা করে, চলুন স্যার, আপনাকে বরং কুঠিবাড়ির ওখানে নিলিবিলি তাল গাছের ওখানে পৌঁছে দিই। মনের সুখে থাকবেন, জ্যোৎস্না রাত্রি ঠ্যাং ঝুলিয়ে মনের সুখে গান গাইবেন, বাধা দেওয়ার কেউ নেই। এতক্ষণে সব বুঝে গেছি, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। আব্দুলের রিকশা এবার খুব বেগে চলছে। একটু পরে মরিয়া হয়ে ডাকলুম, আব্দুল, আব্দুল। বলুন স্যার। দেখো ভাই আব্দুল, তোমাদের বড্ড ভুল হয়েছে। কি ভুল স্যার? আমি একজন জ্যান্ত মানুষ। হাসির চোটে আব্দুলের রিকশার গতি কমল। সে বলল, সে তো আমারও মনে হয় স্যার, আসলে ব্যাপারটা বুঝতে দেরি লাগে কি না। যেমন এই দেখুন না আমার ব্যাপারটা, আন্তরিক হয়ে হেলথ সেন্টারে ভর্তি হলাম, তারপর কি হলো বুঝতেই পারলাম না। ডাক্তারবাবুরা জানঘরে ফেলে রাখলো আমাকে। জানঘর? সে আবার কি? আগে রুগী টেসে গেলে যে ঘরে রাখে, সে তো মর্গ। কি সর্বনাশ! আব্দুল হাসলো আবার। তা সর্বনাশ বই কি, বউ এসে আমাকে জানঘরে পড়ে থাকতে দেখে খুব তম্বি করতে লাগলো। শুয়ে থাকলে সংসার চলবে, রিকশা না ঠেললে খাওয়া জুটবে কি করে? তাই শুনে জানঘর থেকে বেরিয়ে এলুম। রিকশা ঠেলার কপাল করে জন্মেছিলুম স্যার, মরেও নিস্তার পাচ্ছি না। আব্দুল, আমাকে এখানেই নামিয়ে দাও। আব্দুল রিকশা থামিয়ে এদিকে ওদিকে তাকিয়ে তারপর বলল, বাবুর চোখ আছে বটে, ভালো গাছ পছন্দ করেছেন। গাছটা এখনো খালি আছে বলেই মনে হচ্ছে। বুঝলুম যে রাস্তার ধারে শুকনো প্রকাণ্ড একটা গাছের কঙ্কালের কথাই বলছে। চাঁদটা সেই নিমপত্র গাছের একটা ডালে যেন আটকে আছে ঘুড়ির মতো। লাফ দিয়ে রিকশা থেকে নেমে দৌড় দিলুম। আব্দুল পেছন থেকে চেঁচাচ্ছিল, টাকা বাবু মশাই, ভাড়ার টাকা দিয়ে যান। জলকাদা ধান ক্ষেত ভেঙে দৌড়চ্ছিল। অনেকটা গিয়ে শুকনো পোড়ো জমি পাওয়া গেল। সেখানে একটা আলো জুকজুক করছিল। আলোর কাছে গিয়ে দেখি জোনা 4-5 লোক বসে আছে এবং তাদের সামনে একটা মরার খাটুলি। আবার মরার পাল্লায় পড়া গেল দেখছি। কিন্তু কিছু বলার আগেই লোকগুলো আমাকে দেখা মাত্র কেন কে জানে ওরে বাবারে বলে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে গেল। ভোরকে গিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ খাটুলি থেকে মরাটা আড়ামোড়া খেয়ে উঠে বসল। তারপর হাই তুলে হাত বাড়িয়ে ঘর ঘরে গলায় বলে উঠল, একটা সিগারেট হবে নাকি দাদা? মাথা ঘুরে উঠল, মনে হলো অতুল খাদের শূন্যতায় পড়ে যাচ্ছি। জ্ঞান ফিরেছিল আমার পিস্তুত দাদার কোয়ার্টারে। কিভাবে উদ্ধার পাওয়া গিয়েছিল সেটা আলাদা গল্প। জ্ঞানুদা বলেছিলেন, আগে খবর না দিয়ে কেকড়াডিহি আসাটা কতটা বিপজ্জনক এবার বুঝলে তো? বুঝলাম বলেই আর ভুলেও কেকড়াডিহির নাম পর্যন্ত মুখে আনি না। আজকের মতো শেষ হলো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কেকড়াডিহির বৃত্তান্ত।
আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমি আসব অডিও সাসপেন্স স্টোরিতে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।